বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় ভালো আছি। ইংলিশ ভার্সন এসএসসি বায়োলজি চ্যাপ্টার 4 বায়ো এনার্জেটিক্স এর পার্ট 3তে তোমাদেরকে জানাই স্বাগত। গত ক্লাসে আমরা ফটোসিনথেসিস অ্যান্ড লাইট ডিপেন্ডেন্ট ফেজ নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ বা ডার্ক ফেজ নিয়ে আলোচনা করব। তোমাদের মূল বইয়ে যে লেখাগুলো রয়েছে সেগুলোই মূলত কপি পেস্ট করে এই স্লাইডগুলো তৈরি করা হয়েছে। দেখো, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ অর ডার্ক ফেজ। No light is directly required in the light independent phase, although the process can be carried out in the presence of light. খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। কেন? কারণ এখানে যে কথাটি লেখা রয়েছে যে নো লাইট ইজ ডিরেক্টলি রিকোয়ার্ড, এখানে সরাসরি আলোর কোনো প্রয়োজন নেই। ইন দ্য লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, অলদো দ্য প্রসেস ক্যান বি ক্যারিড আউট ইন দ্য প্রেজেন্স অফ লাইট, যদিও এটা লাইটের উপস্থিতিতেই সংঘটিত হয়। আমরা জানি প্লাস্টিডের যে থাইলাকয়েডের যে মেমব্রেন ছিল, থাইলাকয়েডের চতুর্দিকে যে মেমব্রেনটি ছিল সেখানে ছিল ক্লোরোফিল, আর সেই ক্লোরোফিল লাইট ডিপেন্ডেন্ট ফেজে আমরা দেখেছি সেই ক্লোরোফিল লাইটের যে ফোটন সেই ফোটনকে রিসিভ করে পানি ভেঙে H+ অক্সিজেন অ্যান্ড ইলেকট্রন তৈরি করেছিল, এবং এগুলো পরবর্তীতে NADPH+, H+ অ্যান্ড ATPতে পরিণত হয়। এই কাজটুকু কিন্তু থাইলাকয়েডের মধ্যে হয়েছিল অ্যান্ড প্রেজেন্স অফ লাইট অর্থাৎ আলোর উপস্থিতিতে হয়েছিল। এই উৎপন্ন NADPH+, H+ অ্যান্ড ATP এই দুটো থাইলাকয়েডের মেমব্রেন থেকে চলে আসে প্লাস্টিডের ভিতরে থাকা যে স্ট্রোমা রয়েছে, অর্থাৎ জেলি লাইক সাবস্টেন্স। মাইটোকন্ড্রিয়াতে যদি থাকে তাহলে সেটাকে আমরা বলি ম্যাট্রিক্স, আর প্লাস্টিডের মধ্যে থাকে সেটাকে আমরা বলি স্ট্রোমা। এখন বাকি কাজটা হবে স্ট্রোমাতে। তাই স্ট্রোমাতে কিন্তু লাইট অ্যাবজর্ব করার মতো কিছু নেই, তাই এই ফেজটার নাম হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ বা ডার্ক ফেজ। যদিও এখানে সূর্যের আলো উপস্থিতি থাকবে, বাইরে সূর্যের আলো থাকবে, তারপরেও এই ফেজটার নাম ডার্ক ফেজ করা হয়েছে, কারণ এখানে সূর্যের আলোর প্রয়োজন পড়ে না। তাহলে শিক্ষার্থীরা, এখানে এই কথাটির মানে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে নো লাইট ইজ ডিরেক্টলি রিকোয়ার্ড ইন দ্য লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, although the process can be carried out in the presence of light. তারপরে কি লেখা রয়েছে? atmospheric carbon dioxide enters the cells through the stomata of the leaves. আমরা জানি পত্ররন্ধ্র বা পাতার যে ছিদ্র রয়েছে সেই পাতার ছিদ্র দিয়ে কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে। লাইট ডিপেন্ডেন্ট ফেজে আমরা কার্বন ডাইঅক্সাইডের ইউজ বা ব্যবহার কিন্তু দেখিনি। এখন আমরা কার্বন ডাইঅক্সাইডের যে ব্যবহার সেটা দেখতে পাবো। ইন দিস ফেজ কার্বোহাইড্রেটস আর প্রডিউসড বাই দ্য রিডাকশন অফ কার্বন ডাইঅক্সাইড উইথ দ্য হেল্প অফ ATP অ্যান্ড NADPH দ্যাট ওয়াজ প্রডিউস ইন দ্য লাইট ফেজ। যে কথাটি তোমাদেরকে বললাম একটু আগে, যে লাইট ফেজের ভিতরে কিন্তু আমরা দেখেছি যে ATP এবং NADPH+ উৎপন্ন হয়েছে, যাদেরকে বলা হয়েছে অ্যাসিমিলেটরি পাওয়ার। অ্যাসিমিলেটরি শব্দের অর্থ হচ্ছে আত্মীকরণ। এরা পরবর্তীতে কার্বন ডাইঅক্সাইড এর সহযোগিতায় বা কার্বন ডাইঅক্সাইডকে আত্মীকরণ করে এখন গ্লুকোজ উৎপন্ন করবে। দেখো এরপরে কি লেখা রয়েছে, এরপরে হচ্ছে ইন গ্রিন প্ল্যান্টস অর্থাৎ সবুজ উদ্ভিদে দ্য পাথওয়ে অফ কার্বন ডাইঅক্সাইড রিডাকশন হ্যাভ বিন আইডেন্টিফাইড। এটা আইডেন্টিফাইড করা হয়েছে কিসের? কার্বন ডাইঅক্সাইড রিডাকশনের যে প্যাথওয়ে আছে বা পথটা, সেটা আইডেন্টিফাই করা হয়েছে। অ্যান্ড দে আর ব্রিফলি ডিসকাসড হেয়ার, এখানে সেটা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করা হলো।
এই কার্বন ডাই অক্সাইড রিডাকশনের যে প্যাথওয়ে, এই প্যাথওয়েটা মূলত 3 ধরনের হয়ে থাকে। এটা 3 টাইপস তোমরা বলতে পারো। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ক্যালভিন সাইকেল, আর একটা হ্যাচ অ্যান্ড স্ল্যাক প্যাথওয়ে অ্যান্ড ক্রেসুলেশন অ্যাসিড মেটাবলিজম বা CAM। এখানে আমি ক্যালভিন সাইকেলের একটা ফটো আর হ্যাচ অ্যান্ড স্ল্যাক প্যাথওয়ের যে একটা ফটো আমি এখানে রেখেছি। তবে এই দুটো বোঝানোর আগে তোমাদের বইয়েতে ক্যালভিন সাইকেল সম্বন্ধে কি লেখা রয়েছে চলো সেটা আগে আমরা পড়ে আসি। দেখো, এইটুকু তুমি যদি পড়ো তাহলে এই ক্যালভিন সাইকেলটা তোমরা বুঝতে পারবে। মূলত এই যে ছবিটা, এটা হচ্ছে C4 সাইকেল আর এটা হচ্ছে C3 সাইকেল। এই C3 সাইকেল এবং C4 সাইকেলের ছবিটা তোমাদের বইয়েতে দেওয়া নেই, বা থাকলেও খুবই সংক্ষিপ্ত পরিসরে দেওয়া হয়েছে। আগে আমরা মূল বইটা পড়ে আসি, তারপর এখানে বিষয়টা আমরা পড়ব। মূলত এখানে রিডিং পড়লে প্রথমে হয়তোবা কিছুই না বুঝতে পারো, কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের ওই চার্ট থেকে বা সাইকেল থেকে আমাদেরকে একটু দেখে আসতে হবে। চলো দেখি তোমাদের মূল বইতে কি লেখা রয়েছে। Calvin cycle or C3 cycle. The pathway of fixing carbon dioxide is named after the discoverers Calvin, Benson, Besham. এখানে 3 জন সায়েন্টিস্টের কথা বলা হচ্ছে যে যারা এই কার্বন ডাইঅক্সাইড নেমড আফটার ডিসকভার্ড, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ফিক্সিংয়ের একটি প্যাথওয়ে এই 3 জন সায়েন্টিস্ট মিলে আবিষ্কার করেছেন। তাই সাইকেল অর সিম্পলি দ্য ক্যালভিন সাইকেল। এখানে বিজ্ঞানী মেলভিন, ইলিয়াস, ক্যালভিনের ভূমিকা 3 জনের মধ্যে একটু বেশি ছিল হয়তো, যার কারণে এখানে এটাকে ক্যালভিন সাইকেল বলা হচ্ছে। কিন্তু এছাড়াও ক্যালভিন, বেনসন অ্যান্ড বেশাম, সংক্ষেপে CBB সাইকেল বলা হয়ে থাকে। এর আরেক নাম হচ্ছে ক্যালভিন সাইকেল, এর আরেক নাম হচ্ছে C3 সাইকেল। কেন C3 সাইকেল সেটাই বুঝাবো আজকে। এরপর দেখো এখানে বলা হয়েছে মেলভিন, ইলিয়াস, ক্যালভিন ওয়াজ অ্যাওয়ার্ড দ্য নোবেল প্রাইজ ইন 1961। MCQতে চলে আসে যে কত সালে এবং কে নোবেল প্রাইজ পেয়েছেন। 1961-এ মেলভিন, ইলিয়াস, ক্যালভিন, নামটা একটু মনে রেখো তোমরা। দ্য মোস্ট প্ল্যান্টস, অধিকাংশ প্ল্যান্টসই কার্বোহাইড্রেটস আর থ্রো দিস প্রসেস, অর্থাৎ এই ক্যালভিন সাইকেলের মতে বা C3 সাইকেলের মতে বা C3 সাইকেল অনুযায়ী অধিকাংশ উদ্ভিদ তার গ্লুকোজটা তৈরি করে থাকে। বিকজ দ্য ফার্স্ট স্টেবল কম্পাউন্ডস formed by this process is the 3 carbon compounds phosphoglyceric acid. খুবই ইম্পর্টেন্ট একটি শব্দ, যে শব্দটি তোমাদের পরীক্ষায় বারবার চলে আসবে। সেটা হচ্ছে কি, যে এটাকে বলা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড এখানে বলা হচ্ছে কি, যে দ্য ফার্স্ট স্টেবল কম্পাউন্ড from this process is the 3 carbon compound phosphoglyceric acid. এই বিষয়টি কি একটু পরে তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। সো দিস প্যাথওয়ে ইজ কল্ড C3 প্যাথওয়ে, এবং এই C3 প্যাথওয়ে যে সকল প্ল্যান্টসের ভিতরে ঘটে তাদেরকে বলা হচ্ছে C3 প্ল্যান্টস, অ্যান্ড দ্য প্ল্যান্টস where this cycle takes place is called C3 plants. এখন শিক্ষার্থীরা C3 প্ল্যান্ট সম্বন্ধে তোমরা এখানে একটি সাইকেল তোমরা লক্ষ্য করছো। এটা দেখে মনে হচ্ছে খুব জটিল একটি প্রক্রিয়া, আসলে বুঝতে পারলে খুবই সহজ। পাতার ভিতরে তোমাকে মনে রাখতে হবে যে এখানে 1,5,20 ফসফেট থাকে আগে থেকে। তুমি এখান থেকে স্টার্ট করো, এটা হচ্ছে তোমার 1 নাম্বার পয়েন্ট, মনে করো এখান থেকে তুমি শুরু করবে। তাহলে এখানে লেখা আছে আবার রুবিস্কো মানে কি? রুবিস্কো মানে হচ্ছে রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেস অক্সিলেস। হ্যাঁ, এত কিছু তোমার না জানলেও প্রথমে চলবে। এটা ইন্টারমিডিয়েটের বই থেকে আমি
ছবিটা কালেক্ট করেছি। এই 5 কার্বন অর্থাৎ রাইবোলোজ 1,5,20 ফসফেটের সাথে বাইরে থেকে এই যে কার্বন ডাই অক্সাইডটা যুক্ত হচ্ছে, দেখতে পাচ্ছ নিশ্চয় যে এখানে কার্বন ডাই অক্সাইডটা যুক্ত হচ্ছে। এই কার্বন ডাই অক্সাইডটাই মূলত এই 5,20 ফসফেট মানে হচ্ছে, অর্থাৎ এখানে 5টি কার্বন রয়েছে, তাহলে আরো একটি কার্বন যদি কার্বন ডাই অক্সাইড থেকে নেওয়া হয় তাহলে এখানে 6 কার্বন বিশিষ্ট প্রথমে টেম্পোরারি কিটু অ্যাসিড উৎপন্ন হয়। এই যে 6 কার্বন টেম্পোরারি কম্পাউন্ড, এটার নাম কি? কিটু অ্যাসিড। তাহলে পাতার ভিতরে আগে থেকেই আছে কি? রাইবোলোজ 1,5 অর্থাৎ রাইবোলোজ 1,5,20 ফসফেট এবং এর সাথে তোমার কার্বন ডাই অক্সাইড যুক্ত হলো। এর ফলে কি? এর ফলে 6 কার্বন বেসড টেম্পোরারি একটি কম্পাউন্ড তৈরি হলো। সেই কম্পাউন্ডের নাম হচ্ছে কিটো অ্যাসিড। এরপর এই কিটো অ্যাসিডের সাথে সামান্য পরিমাণ পানি যুক্ত হয়ে এখানে 3 কার্বন বেসড ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়, যে কথাটি তোমাদের বইয়েতে লেখা রয়েছে। কি লেখা রয়েছে? যে the first stable substance of C3 cycle or Calvin cycle is phosphoglyceric acid। এই জন্য এটাকে বলা হয়ে থাকে C3 সাইকেল। এরপর ওই যে আমরা লাইট ডিপেন্ডেন্ট ফেজে NADPH প্লাস H প্লাস অ্যান্ড ATP প্রডিউসড হয়েছিল, তার সহযোগিতায় এইখানে সর্বশেষে স্টার্চ বা গ্লুকোজ এটা উৎপন্ন হবে, অর্থাৎ C6H12O6। এটা একটা পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে স্টেবল সাবস্টেন্সটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি? সেটাকে বলা হচ্ছে 3 কার্বন বেসড ফসফোগ্লিসারিক অ্যাসিড। যদি আমরা C4 সাইকেলের কথা চিন্তা করি, এই C4 সাইকেলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে কি দেখতে পাবো? যে এখানে 4 কার্বন বেসড অর্থাৎ 4 কার্বন বেসড অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়। তাই এই সাইকেলের নাম হচ্ছে C4 সাইকেল। এই সাইকেলের নাম হচ্ছে C4 সাইকেল। আর আগের যে সাইকেলটি ছিল এই সাইকেলের নাম হচ্ছে C3 সাইকেল। সহজ কথা। এই পুরাপুরি তোমার এই সাইকেলটা লিখে দিতে হবে এরকম কিছু না, জাস্ট তোমাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য আমি বিষয়টা এখানে তুলে ধরেছি মাত্র। তাহলে দেখি তোমাদের বইয়েতে C4 সাইকেলে কি লেখা রয়েছে। C4 সাইকেলে তোমাদেরকে লেখা রয়েছে কি? যে C4 সাইকেল অর হ্যাচ অ্যান্ড স্ল্যাক প্যাথওয়ে। এটা হ্যাচ এবং স্ল্যাক নামক দুজন সায়েন্টিস্ট এই জিনিসটা সর্বপ্রথম আবিষ্কার করেন বা এই প্যাথওয়েটা আবিষ্কার করেন। ইন 1966 2 অস্ট্রেলিয়ান সায়েন্টিস্ট MD Hatch and C.R. Slack discovered the reduction pathway of carbon dioxide. The first stable substance from in this pathway is 4 carbon based oxaloacetic acid, যে বিষয়টা তোমরা একটু আগে দেখে আসলো, যে এটা হচ্ছে কি 4 carbon based oxaloacetic acid. So this pathway is called C4 pathway. তাই এদেরকে C4 pathway বলে। আর যে সকল প্ল্যান্টসে এই C4 pathwayটা হয়ে থাকে সেই সকল প্ল্যান্টসদেরকে বলা হচ্ছে C4 plants। ইন C4 plants কোথায়? And the plants where this cycle take place is called C4 plants. এরপর কি বলেছে? ইন C4 plants both the Hatch and Slack cycle and the Calvin cycle are carried out simultaneously. এই কথাটার মানে কি? এখানে বলছে যে C4 প্যাথে both Hatch and Slack cycle অর্থাৎ Hatch and Slack cycle and Calvin cycle। একটু আগে তো আমরা ক্যালভিন সাইকেলটা দেখে আসলাম।
তো ক্যালভিন সাইকেল এবং হ্যাচ অ্যান্ড স্ল্যাক সাইকেল এই দুইটাই নাকি আবার C4 সাইকেলেরই পার্ট। চলো এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। এই যে তোমাদের এইখানে আমি যে C4 সাইকেল বা হ্যাচ অ্যান্ড স্ল্যাক প্যাথওয়ে যে বিষয়টা এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে দেখো পাতার যে মেসোফিল টিস্যু আছে সেই পাতার মেসোফিল টিস্যুতে এখানে থাকে ফসফোইনল কার্বক্সিলেজ। এই ফসফোইনল কার্বক্সিলেজের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে এখানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করছে এবং পরবর্তীতে এখানে ম্যালিক অ্যাসিড উৎপন্ন করছে। এই ম্যালিক অ্যাসিডটা ভেঙে গিয়ে এইখানে একটু মনোযোগ দাও, দেখো কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হচ্ছে। এই কার্বন ডাই অক্সাইড আমরা এই যে এই ছবিটাতে কি দেখেছিলাম জানো, যে এখানে রাইবোলুস 1,5-বিস ফসফেট এইটা এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে এবং কিটো অ্যাসিড উৎপন্ন করছে। তো এইখানে এই কার্বন ডাই অক্সাইডটা আবার C3 সাইকেলে চলে যাচ্ছে। অর্থাৎ শুধু C3 সাইকেল কি, সেটা হচ্ছে অ্যাটমসফেরিক কার্বন ডাই অক্সাইড। অ্যাটমসফেরিক মানে বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাই অক্সাইডটা যেটা স্টোমা দিয়ে এসেছে সরাসরি সেটা সে ব্যবহার করছে, তাই এটার নাম হচ্ছে C3 সাইকেল। সরাসরি এই কার্বন ডাই অক্সাইডটা ব্যবহার করছে। কিন্তু C4 সাইকেলে খেয়াল করে দেখো, ফসফোইনল কার্বক্সিলেজ যেটা মেসোফিল টিস্যুতে থাকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করছে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। ম্যালিক অ্যাসিড ভেঙে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে এবং এই ম্যালিক অ্যাসিডটা পরবর্তীতে পাইরুবিক অ্যাসিডে পরিণত হয়। পাইরুবিক অ্যাসিড থেকে আবার ফসফোইনল পাইরুবিক অ্যাসিড, ফসফোইনল পাইরুবিক অ্যাসিড থেকে আবার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। যাই হোক, এত কিছু তোমার জানার দরকার নেই আপাতত, তুমি শুধু এইটুকু মনে রাখো, এই কার্বন ডাই অক্সাইডটা পরবর্তীতে আবার ক্যালভিন সাইকেলে চলে যাচ্ছে। তাই এটাকে বলা হচ্ছে C4 প্যাথওয়ে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে C4 প্যাথওয়ে বিষয়টা কি বা C4 প্ল্যান্টসগুলো কি। তাই এখানে বলা হচ্ছে যে ইন C4 plants both the Hatch and Slack cycle and the Calvin cycle are carried out simultaneously। অর্থাৎ হ্যাচ অ্যান্ড স্লেক সাইকেলটা আগে হয়, পরবর্তীতে ক্যালভিন সাইকেলটা হয়। দ্য রেট অফ ফটোসিনথেসিস, খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন, মনোযোগ দাও। দ্য রেট অফ ফটোসিনথেসিস ইন C4 plants ইজ হায়ার দ্যান দ্যাট অফ ইন C3 plants। অর্থাৎ ফটোসিনথেসিসের যে রেট সেটা কিন্তু C3 প্ল্যান্টসের থেকে C4 প্ল্যান্টসে বেশি হয়ে থাকে। অনেক সময় এভাবে MCQ চলে আসে যে এক্সাম্পলগুলো দেয় এখানে একটু আগে এক্সাম্পলটা একটু দেখাই। সেটা হচ্ছে যে সাম এক্সাম্পল অফ C4 প্ল্যান্টস আর মেইজ মানে হচ্ছে ভুট্টা, সুগার ক্যান মানে কি আখ, অ্যান্ড 3 হচ্ছে প্ল্যান্টস অফ গ্রাস টাইপস, অর্থাৎ গ্রাস টাইপসের যে প্ল্যান্টসগুলো রয়েছে সেটা মোথা ঘাস অ্যান্ড অ্যামারান্থাস এটাও একটা গ্রাস টাইপসেরই প্ল্যান্টস। এখন তোমাদের বইতে 5টি এক্সাম্পল দেওয়া রয়েছে। এখন তোমাকে প্রশ্ন করে যে নিচের কোনটিতে ফটোসিনথেসিস রেট অনেক বেশি বা কম, এখান থেকে 3টা দিয়ে দিল, আরেকটি দিল হচ্ছে ম্যাঙ্গো ট্রি, তাহলে কম হবে ম্যাঙ্গো ট্রি। এভাবে তোমার MCQটা আনসার করতে হবে। যে এই 5টি এক্সাম্পল তুমি যদি ভালো করে মনে রাখো, তাহলে তুমি যে কোনো MCQ যদি আসে যে এই প্লাস 5টি প্ল্যান্টস ছাড়া আর বাকি যদি এক্সাম্পলটা থাকে সেটা তুমি বুঝে নিবে যে সেটা হচ্ছে C3 প্ল্যান্টস। সাধারণত তোমাদের অন্য এই এক্সাম্পল ছাড়া অন্য C4 প্ল্যান্টসের এক্সাম্পল পরীক্ষায় আসে না। তাহলে তোমরা একটু মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটি যদি করে থাকো বা বুঝে থাকো, তাহলে তোমরা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ কীভাবে ফাইনালি প্ল্যান্টস গ্লুকোজ প্রডিউস করে সেই বিষয়টি তোমরা বুঝতে পারলে। আগামী ক্লাসে আমরা ফ্যাক্টরস অফ ফটোসিনথেসিস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।